রাজা হর্ষবর্ধনের নাম শুনেননি এরকম লোক খুব কমই আছে। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন হর্ষবর্ধন, কিন্তু প্রথম জীবনে তিনি ভাবেননি তিনি কোনোদিন রাজা হবেন, কোনো সামন্ত হয়ে সারাটা জীবন কাটিয়ে দেবেন। কিন্তু কিভাবে তিনি একজন সামান্য সামন্ত হওয়ার থেকে রাজায় পরিণত হলেন এবং অন্যতম শ্রেষ্ঠ রাজা হলেন, তারই কাহিনী আপনাদের শোনাবো। ভাগ্যের ফেরে তাকে রাজা হতে হয়। উত্তর ভারতে থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা ছিলেন প্রভাকর বর্ধন। বর্তমানে রাজ্যটি বেশ শক্তিশালী এবং বেশ বড়। তার হঠাৎ মৃত্যু হয়। তার মৃত্যুর পরে তখনকার দিনের নিয়ম অনুযায়ী রাজা হন তারই জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন ছিলেন বীর যোদ্ধা, সুশাসক, কিন্তু সরল। নিয়ম অনুযায়ী রাজ্যবর্ধন সিংহাসনে বসেন, আর হর্ষবর্ধন ছিলেন রাজা প্রভাকর বর্ধনের কনিষ্ঠ পুত্র। রাজ্যবর্ধন রাজা হয়ে শুনতে পান তার বোন রাজ্যশ্রীর স্বামী গ্রহবর্মা, যিনি ছিলেন কনৌজের রাজা, মালবের রাজা দেবগুপ্ত এবং গৌড়ের শশাঙ্ক আক্রমণ করেছে এবং আক্রমণ করে পরাজিত ও নিহত করেছে। সেই সঙ্গে তাদের বোন রাজ্যশ্রীকেও বন্দি করেছে। এই কথা শুনে রাজ্যবর্ধন কনৌজ আক্রমণ করেন এবং দেবগুপ্ত ও শশাঙ্ককে পরাজিত করেন। তখন তাদের মধ্যে একটা সন্ধি হয়। সন্ধির শর্ত অনুসারে রাজ্যবর্ধনকে শশাঙ্ক একটি পানীয় দেন। সেই পানীয় পান করে রাজ্যবর্ধনের মৃত্যু হয়। তখন হর্ষবর্ধন মাত্র 16 বছর বয়স। সেনাপতিদের এবং মন্ত্রীদের পরামর্শে 606 খ্রিস্টাব্দে তিনি থানেশ্বরের সিংহাসনে বসেন। এদিকে হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রী বন্দিশালা থেকে গোপনে বাইর হয়ে বিন্ধ্য পর্বতে যান আত্মাহুতি দিতে। হর্ষবর্ধন এই খবর শোনা মাত্র খুব তাড়াতাড়ি বিন্ধ্য পর্বতে যান এবং তার বোনকে ফিরিয়ে আনেন। তারপর কনৌজ উদ্ধার করেন। হর্ষবর্ধন ছিলেন দক্ষ এবং সুশাসক। উত্তর ভারতে এক বিশাল রাজ্য গড়ে তোলেন। কনৌজকে তার রাজধানী করেন। তার রাজত্ব ছিল বর্তমানে গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ। সেই সময়ে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে বাধাপ্রাপ্ত হয়ে নর্মদা থেকে ফিরে আসেন। এদিকে গৌড়ের রাজ শশাঙ্কও ছিলেন বীর যোদ্ধা, তাই গৌড় আক্রমণ করলেও তিনি বাধাপ্রাপ্ত হন। অবশ্য শশাঙ্কের মৃত্যুর পর গৌড়ের কিছু অংশ তার রাজ্যের অন্তর্ভুক্ত হয়। হর্ষবর্ধন প্রথম জীবনে ছিলেন শৈব, শিবের উপাসক। পরে অবশ্য তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তবে সমস্ত ধর্মকে তিনি সম্মান করতেন। সেই উপলক্ষে প্রতি 5 বছর অন্তর প্রয়াগে একটি দান মেলা করতেন। এখানে প্রায় 1 লক্ষ সাধু, সন্ন্যাসী এবং বিভিন্ন ধর্মের মানুষ সমবেত হতেন। কালক্রমে সেটি এখন কুম্ভ মেলায় পরিণত হয়েছে। এই মেলাতে তিনি সোনা, রূপা, হিরে, মণি, মুক্তা, জমি, হাতি, ঘোড়া পর্যন্ত দান করতেন। প্রথম দিন দান করতেন ব্রাহ্মণদের, দ্বিতীয় দিন বৌদ্ধদের এবং তৃতীয় দিন জৈনদের দান করতেন। দানের শেষে নিজের বস্ত্রটিও দান করতেন। তারপর রাজ্যশ্রীর কাছ থেকে একটি বস্ত্র চেয়ে নিয়ে সেটি পরে সকল প্রজার কাছে ভিক্ষে চাইতেন। তার সময়ে চীন দেশ থেকে বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং ভারতবর্ষে আসেন। তিনি 5 বছর নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। হিউয়েনসাংয়ের মতে সেই সময় নালন্দা ছিল গৌরবের শীর্ষে। নালন্দা ছিল পৃথিবীর বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়কে তিনি প্রচুর অর্থ প্রদান করতেন এবং জমিও দিয়েছিলেন। হর্ষবর্ধন ছিলেন দয়ালু, জ্ঞানী এবং প্রজাবৎসল এবং সংস্কৃত নাট্যকার। সংস্কৃত ভাষায় তিনি 3টি নাটক লেখেন, নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। তার সভাকবি ছিলেন বিখ্যাত শিক্ষাবিদ বাণভট্ট। তারই লেখা 2টি বই হর্ষচরিত এবং কাদম্বরী এখনও আছে। নাগানন্দ ছিল হর্ষবর্ধনের বিখ্যাত ও প্রসিদ্ধ নাট্য, যা বৌদ্ধ ভাবধারাকে তুলে ধরেছিলেন। যদিও
চরিত্রগুলি ছিল হিন্দু পুরাণ ভিত্তিক। এক রাজপুতের আত্মত্যাগের কাহিনীর এখানে বর্ণনা আছে। এটি 5 অঙ্কের নাটক। রত্নাবলী ছিল প্রেমের নাটক। রাজকুমার উদয়ন ও রাজকন্যা রত্নাবলীর প্রেমের কাহিনী। 3 নম্বর প্রিয়দর্শিকা। এটি আবারও রাজকুমার উদয়নের প্রেমের উপর ভিত্তি করে রচিত একটি নাটক। রাজা হর্ষবর্ধন অহংকারী ছিলেন না, তিনি ছিলেন দয়ালু, মানবিক এবং ধর্মীয় সহিষ্ণু। তার মৃত্যু হয় 647 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর তার সাম্রাজ্য উপযুক্ত শাসকের অভাবে ভেঙে ভেঙে টুকরো হয় এবং তিনি ছিলেন অপুত্রক, অর্থাৎ তার পরবর্তী সময়ে যোগ্য উত্তরাধিকার না থাকার জন্য তার রাজত্ব ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তার মতো সুশাসক এবং দক্ষ রাজা ইতিহাসে খুব কম পাওয়া যায়। একদিক থেকে বলতে গেলে তিনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাজা। হিউয়েন সাংয়ের লেখা অনুযায়ী সেই সময়ে কোনো চুরি ডাকাতি ছিল না, প্রজারা শান্তিতে বসবাস করতে পারত, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হতো না। বিচার ব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা, কিন্তু তাকে সাহায্য করতেন সেনাপতি, পুরোহিত এবং মন্ত্রী। যে প্রতিবেদনটি আপনাদের শোনালাম সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পারলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।